This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণের কাছে জানতে চাইবো, অনির্বাণ, যদি দেখা যায় যে আজকে দিল্লিতে যে ঘটনা ঘটে গেল তার পিছনে পাকিস্তানের কোনো হাত রয়েছে, হাফিজ সাইয়েদের কোনো হাত রয়েছে, তাহলে ভারতের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? দেখো দীপ, আমি একটা কথা তোমাকে এবং দর্শকদেরকে আরেকবার মনে করে দিই। ভারতের তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছে অপারেশন সিঁদুর শেষ হয়নি, স্থগিত রয়েছে। যে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ, নাশকতা ভারতের মাটিতে, ভারত তাকে এরপরে যুদ্ধ বলে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেই বিবেচনা করবে, এবং সেটা যদি পাকিস্তানের মাটি থেকে হয় তাহলে কি হতে পারে। আমি 30শে অক্টোবর পাকিস্তানের পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর ডিস্ট্রিক্টের খায়েরপুর তামেওয়ালিতে যে ভিডিওটা, যে বক্তব্যটা দিয়েছিল সাইফুল্লাহ সাইফ, তার যে ভিডিও সামনে এসছে, যে ভিডিওর কথা তোমাকে একটু আগে বলছিলাম, সেই ভিডিওটার কথা আরেকবার স্মরণ করিয়ে দিই। তারা বলছে ইস্ট পাকিস্তান, বাংলাদেশ বলছে না, ইস্ট পাকিস্তান আমাদের সঙ্গে আছে। সাইফুল্লাহ সাইফের বক্তব্য যে আমেরিকাও তাদের সঙ্গে আছে, এবার আরো বড় হামলা হবে। তারপরে আজকের এই ঘটনা, নিশ্চিতভাবে আমরা এখনো পর্যন্ত জানি না, যতক্ষণ না দেশের সরকার বলছে, কোন এজেন্সি বলছে, কিন্তু যোগসূত্র আমরা আশঙ্কা করতেই পারি। দীপ, একদম অনির্বাণ যে বিষয়টার দিকে তুলে ধরছিল, এবং স্বাভাবিকভাবে সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যেহেতু ওই বক্তব্যের উদাহরণ তুলে ধরলে, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শোনানো হোক দর্শকদের। अभी कुछ दिन पहले ऑपरेशन सिंदूर के दौरान पाकिस्तान को ठीक ठाक डोज दे दिया गया है। अब कुछ भी हरकत करने से पहले वह 100 बार सोचेगा, और अगर पाकिस्तान ने दोबारा कोई हरकत किया तो उसका परिणाम क्या होगा यह पाकिस्तान को भी अच्छी तरह से पता है। क्योंकि ऑपरेशन सिंदूर साथियों अभी खत्म नहीं हुआ है, उसे सिर्फ स्थगित किया गया है, लेकिन फिर भी मैं यह कहूंगा कि हमें हर तरीके से हमेशा अलर्ट रहने की आवश्यकता है। একদম রাজনাথ সিং এর বক্তব্য শোনালাম, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, তুমি কিছু একটা বলতে চাইছিলে। শর্মিষ্ঠা, তোমাকে এবং দীপকে যেটা মনে করানোর চেষ্টা করছিলাম, বলার চেষ্টা করছিলাম, আমি যে খায়েরপুর তামেওয়ালির কথা বলছিলাম, পাক পাঞ্জাবের বাহাওয়ালপুর ডিস্ট্রিক্টের অংশ, সেখানকার একটি জায়গা, একটি ছোট শহর, সেখান থেকে চণ্ডীগড়, আমাদের হরিয়ানার চণ্ডীগড় শহরের দূরত্ব কত জানো? সময়ের বিচারে 10 থেকে 11 ঘন্টা গাড়িতে এলে, বাইক অথবা 4 চাকা। আর তোমরা একটু আগে হরিয়ানার নাম্বার প্লেট লাগানো গাড়ির কথা বলছিলে, আমি সরাসরি বলছি না, কিন্তু আমি বলছি কিছু ডটেড লাইন আছে, তারা যুক্ত হতেও পারে, নাও পারে। শেষ করব আমি আবারও সাইফুল্লাহ সাইফের আরেকটি কথা বলে, ওই ভিডিওর মধ্যে থেকে যে কথাটা এসছে, ইবতিসাম ইলাহি জাহির, এই লোকটির দিকে নজর রাখা প্রয়োজন, কারণ পশ্চিমবঙ্গে সহ ভারতের অন্তত 3টি রাজ্যের সীমান্ত, যার সঙ্গে বাংলাদেশের খুব কাছাকাছি যোগ আছে, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, গত মাসে বাংলাদেশ থেকে ভারতের উপরে নাশকতা চালানোর জন্য, ওদের ভাষায় ইস্ট পাকিস্তান থেকে ভারতের উপর নাশকতা চালানোর জন্য এখানে জঙ্গি ট্রেনিং ক্যাম্পে ঘুরে গেছে, তাদেরকে সংঘবদ্ধ করে গেছে, এবং শুধু তাই না, এরপরে ভারতের উপরে আরো বড় আক্রমণ আসছে, আরো বড় আক্রমণ হানতে হবে বলে জঙ্গিদেরকে উদ্বুদ্ধ করে গেছে। আগে যে বাংলাদেশের মাটিকে কোথাও জঙ্গি সংগঠনগুলি ব্যবহার করতে চলেছে ভারতে অশান্তি তৈরি করার জন্য, ঠিক সেই জায়গা দাঁড়িয়ে আমাদের রাজ্যের বেশ কিছুটা অংশ আমরা বর্ডার শেয়ার করি। এনজেপি থেকে রয়েছেন আমার সহকর্মী, তাদের কাছে যাব, কারণ এই মুহূর্তে যা জানা যাচ্ছে এনজেপি স্টেশনেও নাকা তল্লাশি শুরু হয়েছে। আমরা সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, এই প্রত্যেকটা সম্ভাবনার দিক আমরা এই মুহূর্তে খতিয়ে দেখছি, যেটি কি ঘটতে পারে, কি হতে পারে, কারণ এক একটা জিনিস, এক একটা উদাহরণ আমরা টেনে আনছি। বিগত কয়েকদিনে বিভিন্ন জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কি হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবং আমাদের দেশের ইন্টেলিজেন্স কোন কোন জায়গাগুলোকে সব থেকে বেশি জঙ্গিদের হাই অ্যালার্ট জোন বা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা তাদের রেডারে রয়েছে বলে উল্লেখ করা হয়েছিল, তার মধ্যে লাল কেল্লা অন্যতম জায়গা। আমি যদি পিসিআরকে বলবি আরেকবার ফুল কাটতে আমাদেরকে, তাহলে আমি একটুখানি ওই জেনটা দেখাতে পারি। শুভজিৎ, তুমি যদি তোমার দিকটা দেখাও, কারণ তোমার দিকে কোন গুরুত্বপূর্ণ মন্দিরগুলো রয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে, গুরুত্বপূর্ণ মন্দিরগুলো তুমি যেরকমটা বললে। আর আমরা যদি দূরত্বটাও দেখি, তাহলে রেড ফোর্ট থেকে একেবারে ঢিলছোড়া দূরত্ব বললেও কিন্তু কম বলা হয়, এবং সেখানে মেট্রো গেট 1 নম্বর, আমরা দেখলাম মেট্রো স্টেশনের ভেতরেও পরিস্থিতি কিন্তু কাজ ভেঙে চুরমার হয়ে রয়েছে। ফলে তুমি যেরকমটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বারবার সেটা বলে গিয়েছি যে যে সমস্ত জায়গাগুলো সম্ভাবনা, যে সমস্ত জায়গাগুলো একটা থ্রেটের ইঙ্গিত আভাস পর্যন্ত থাকলেও থাকতে পারে, আজ সকাল থেকেও কিন্তু আমরা সেরকম দেখাচ্ছিলাম। একদম সেই থ্রেটের জায়গাগুলো আমরা অবশ্যই তুলে ধরবো। আরেকবার দেখাই লাল কেল্লা,
তার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে এই বিস্ফোরণের ঘটনা, এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে এই জায়গাগুলোতেও প্রভাব পড়েছে, তাই এতটা জোর আমরা বেঁচেছি। মানে প্রায় 2 কিলোমিটার হবে, একদম প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত তার একটা প্রভাব পাওয়া যায়। আমরা এই মুহূর্তে এনজেপি স্টেশনের ছবিটা দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ এই মুহূর্তে এনজেপি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ শিলিগুড়ি ভীষণ ইম্পর্টেন্ট, চিকেন স্নেকের খুব কাছাকাছি। তো আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রসেনজিৎ। প্রসেনজিৎ, এনজেপি স্টেশনের ছবিটা, তল্লাশির ছবিটা ঠিক কিরকম? একদম আমি সরাসরি দেখাবো। মেটাল ডিটেক্টর নিয়ে রেল পুলিশের কর্মীরা নেমে পড়েছেন, অ্যান্টি সাবোটাজ চেকিং, সেই চেকিং কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। এবং আমি দেখাচ্ছিলাম একটু আগেই যে ডগ স্কোয়াড, তারাও কিন্তু এসে গিয়েছে, ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে বা এই চিকেন নেকের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শিলিগুড়ি, যে কারণে এমনিতেই বাড়তি নজরদারি থাকে। লালকেল্লার খুব কাছে এই বিস্ফোরণের পরই কিন্তু রাজ্যের রেল পুলিশের তরফেও অ্যালার্টনেস জারি করা হয়, যে কারণেই কিন্তু রেল পুলিশ কর্মীরা নেমে পড়েছেন। যে যাত্রীরা আছেন, যে লাগেজ নিয়ে তারা আছেন, সেই লাগেজগুলো কি, সেই জিনিসগুলো খতিয়ে দেখে নেওয়া হচ্ছে। যে প্ল্যাটফর্মে কারা আছেন, যেমন এখানে যে যাত্রীরা আছেন সেই লাগেজগুলো রয়েছে, তাদের টিকিট কি, এবং লাগেজ খুলতে বলা হচ্ছে, ভিতরে কিছু আপত্তিজনক জিনিস রয়েছে কিনা। মেটাল ডিটেক্টর নিয়ে রেল পুলিশের কর্মীরা প্রত্যেক যাত্রীকে কিন্তু তল্লাশি করছেন, এবং স্টেশনের ঢেকার মুখেও আমরা দেখছিলাম ডগ স্কোয়াড নিয়ে দাঁড়িয়ে আছেন রেল পুলিশের কর্মীরা। ডগ স্কোয়াড দিয়ে স্নিফার ডগ শুকে দেখার পর যাত্রীদের লাগেজ নিয়ে স্টেশনের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে, এবং ভিতরে যারা ইতিমধ্যেই প্রবেশ করে গিয়েছেন সেক্ষেত্রে কোথাও কোনো আপত্তিকর কিছু আছে কিনা তা খতিয়ে দেখতে কিন্তু এভাবেই মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হচ্ছে। হাই অ্যালার্টে মুড়ে দেওয়া হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে। আমরা জানি 1999 সালে এই স্টেশনের এই যে প্ল্যাটফর্ম, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ঠিক ওই দিকটায় কিন্তু ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। নতুন করে দিল্লিতে বিস্ফোরণের পর স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গ জুড়েও কিন্তু হাই অ্যালার্ট, এবং এনজেপি স্টেশনের এই ছবি রেল পুলিশের তরফে, রাজ্যের যে রেল পুলিশ সেই রেল পুলিশের তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং রেল পুলিশ কর্মীরা নেমে পড়েছেন। মানে স্বাভাবিকভাবেই তো আমরা দেখেছি যে কটা আমরা এই সাম্প্রতিক বিস্ফোরণের যে ঘটনাগুলো সেগুলো প্রত্যেকটা জনবহুল এলাকায় হয়েছে, জনবহুল এলাকায় হয়েছে, এবং বিশেষ বিশেষ বেশ কিছু এলাকায় সেখানে বেছে বেছে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে যা জঙ্গিরা। আচ্ছা, এই মুহূর্তে আরো একটা আপডেট। অমিত শাহ হয়তো তিনি সেখানে যেমন কিছুক্ষণ আগেও তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ঘটনাস্থলের ছবিটা একবার দেখে নেবো, কারণ আজকে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দিল্লি, নয়াদিল্লি। ভয়াবহ বিস্ফোরণে আজকে স্লো মোশনে ধীর গতিতে যাওয়া চলন্ত গাড়ির মধ্যে বিস্ফোরণ ঘটে, ফলে বেশ কয়েকটা প্রশ্ন এক্ষেত্রে সামনে আসছে। লালকেল্লার কাছে বিস্ফোরণ, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অমিত শাহ কিছুক্ষণ আগে তিনি কি বলেছেন আমি পিসিআরকে বলবো আরো একবার শোনাতে। आज शाम करीब 7 बजे दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर I-20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ब्लास्ट के कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। NSG और NIA की टीम FSL के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी CCTV कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए गए हैं। मेरी CP दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। CP दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा जांच हम जनता के सामने रखेंगे। সব রকম সম্ভাবনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, 30 জন এখনো পর্যন্ত আহত, সেই 30 জন হাসপাতালে ভর্তি। সেই হাসপাতালে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে সেই হাসপাতালে 30 জন আজকে এই বিস্ফোরণের ঘটনায়
30 জন আহত হয়েছেন, ইতিমধ্যেই 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিছুক্ষণ আগে আপনাদের শোনাচ্ছিলাম অমিত শাহ, তিনি বলেছেন যে তিনি তাদের দেখতে যাবেন এবং ঘটনাস্থলেও তিনি যাবেন জানিয়েছেন, এবং যত রকম সম্ভাবনা এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, যত রকম সম্ভাবনা আছে সেই সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হবে। আচ্ছা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি কর্নেল চৌধুরীর কাছে আরও একবার যাবো। কর্নেল চৌধুরী, এখনো পর্যন্ত যা যা আগের থেকে যে সমস্ত বিষয়গুলো আমরা আটকাতে পেরেছিলাম, যে সমস্ত বিষয়গুলো বুঝতে পারা যাচ্ছিল, ইঙ্গিত মিলছিল, আজকের এই যে ঘটনা, এখনো পর্যন্ত এই ঘটনার পর থেকে যে সমস্ত আউটকাম আমরা পাচ্ছি, কি মনে হচ্ছে? দেখুন, নাশকতার ছক একটা বড় নিশ্চিতভাবে এই টেররিস্তান পাকিস্তান করছে। এক, দ্বিতীয়ত যেসব মডিউল অলরেডি ঢুকে গেছে সেটা আমরা নতুন ভাবে দেখলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে একটা র্যাডিক্যালাইজেশন হয়েছে এবং তাদের ধরা হয়েছে। এটা যদি সত্যি হয় আরো কোথায় কোথায় মডিউল আছে হবে। এবং সাইফুল্লাহ সাইফ এবং লস্করে তৈবার যে নেক্সট স্টেজ, যে যেরকম ভাবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যেসব কথাবার্তা শুনলাম, নিশ্চিতভাবে যেসব এজেন্সি আছে, যেসব ফোর্সেস আছে, তাদের আরো বেশি সতর্ক হতে হবে। এরকম ঘটনার জন্য বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর এবং পশ্চিম বাংলায় ইলেকশন আসছে, তার আগে যদি একটা কোনো বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে, তার রিপারকেশন পলিটিক্যালি আর জিওপলিটিক্যালি দুটো ভাবে কিন্তু হবে। তাই আমার মনে হয় প্রত্যেক এজেন্সিকে, বিশেষ করে দিল্লিকে আরো সতর্ক হতে হবে, যাতে এই এত কর্নেল চৌধুরী, আমি স্পেসিফিক্যালি একটা বিষয় জিজ্ঞেস করতে চাইবো। কর্নেল চৌধুরী, আমি স্পেসিফিক্যালি একটা বিষয় জিজ্ঞেস করতে চাইবো। এই যে ধীর গতিতে একটি গাড়ি আসছে, চলন্ত গাড়ি, সেই গাড়িতে ব্লাস্ট হচ্ছে যেটা জানা যাচ্ছে, এই যে প্রসেসটা, এই যে ধীর গতিতে গাড়ি, সেখানে ভেতরে লোকজনও ছিলেন, তারা কোথায়, তাদের মৃত্যু হয়েছে কিনা, এই যে এতগুলো প্রবাবিলিটি এখানে আসছে, এই প্রসেসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, এই গাড়িটা জানতে হবে এই গাড়িটা কার। এইটা জঙ্গিরা ইউজ করেছে অথবা সাধারণ নাগরিক চালাচ্ছিল এবং তাদের অজান্তে এক্সপ্লোসিভ রাখা হয়েছিল। এবং তাহলে কয়েকটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিই যে এই গাড়িটা হরিয়ানার নাম্বার, যে গাড়ি চালাচ্ছিল তার গায়ে পোশাক ছিল, মানে চালকের যে পোশাক হয়, মানে কমার্শিয়াল নাম্বার, সেরকমই জানা যাচ্ছে সেই চালকের পোশাক ছিল। এটা অন্তত প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এবং গাড়িটা আস্তে আস্তে মুভ করছিল। একদম, যখন কোনো জঙ্গি সংগঠন কিছু করে, একবারে আপনি যদি আমার পার্লামেন্ট অ্যাটাকে হয়, যখন হয়েছিল, যেভাবে গাড়ি ঢুকেছিল মনে হবে পার্লামেন্টারি একটা গাড়ি, তার স্টিকার আছে, কিন্তু পুরোটাই নকল। এই একই ভাবে যতক্ষণ না আমরা এক্সাক্ট ইনভেস্টিগেশন হবে, বলা খুব মুশকিল। যদি অজান্তে হয়ে থাকে এবং এক্সপ্লোসিভ ডিভাইস ওই গাড়িতে রাখা থাকে এবং টাইমার দিয়ে অথবা কোনো মোবাইল কমিউনিকেশন দিয়ে এটা হয়েছে, একটা সিগন্যাল যায়, সেই সিগন্যালটা যখন আইআইডি তে গিয়ে পৌঁছয়, ওইখানেও একটা মোবাইল থাকে, ওটা যেই বাজবে সঙ্গে সঙ্গে সেই ব্লাস্টটা হয়। একদম। কর্নেল চৌধুরী, এইখান থেকে আমি যদি একটা প্রশ্ন করি, সত্যি ফেস্টিভ সিজন আসছে, আপনি বলেন যে একটা টিপিক্যাল টাইমকে ওরা বেছে নেয় যার প্রভাবটা বিভিন্ন ক্ষেত্রে পড়ে। এই ফেস্টিভ সিজন, এই শীতকাল, ছুটি পড়ে, অনেকে ঘুরতে যান, তার উপর একটা পর্যটন স্থলকেই বেছে নেওয়া হয়েছে। ঠিক সেই সময় এই ধরনের ঘটনা, যেটা দিল্লি পুলিশের প্রাথমিক অনুমান নাশকতার ঘটনা, অনেকে সেই অনুমানই করছে, সেইটা যদি হয় সেটা তো সত্যিই মানে অ্যালার্মিং, কোথাও একটা চিন্তার, কোথাও একটা উদ্বেগের, মানে এতদিন হুমকি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এই ঘটনাটা রাজধানীর বুকে, এটা কি কোথাও উদ্বেগজনক নয়, চিন্তার নয়? একদম উদ্বেগজনক, যেহেতু আজকে সকালবেলা ফরিদাবাদে, আহমেদাবাদে এই যে মডিউলটাকে ধরে নেওয়া হয়েছে, কোথাও না কোথাও যারা টেররিস্তান পাকিস্তানে যারা হ্যান্ডলার, তাদেরও ভয় আছে, তারা এটাকে প্রিপন করে যেহেতু ডিসেন্ট্রালাইজড এক্সপ্লোসিভ এক জায়গায় ছিল না, অন্য আরো 2-3টে মডিউল কাজ করছে, স্লিপার এজেন্টস এর কাছে থাকতে পারে, সেটা ইমিডিয়েট ওরা অ্যাকশনে নিল। ওরা ভাবলো যে পুলিশ আর এজেন্সি যদি ওটাকেও না ধরে ফেলে, তো তাড়াতাড়ি করতে গিয়ে এই অঘটনটা আজকে বিকেলবেলা ঘটিয়েছে। কারণ এরপরে একটা কারণ জানা যাবে যে এই মডিউলগুলোকে সকালবেলা লখনৌ, ফরিদাবাদ, অনন্তনাগ, কাশ্মীর, আহমেদাবাদ, এই বিভিন্ন জায়গায় কিন্তু মডিউলগুলোকে এজেন্সি ধরে ফেলছিল, এবং ধরে ফেলার ফলে ওরা ভয়ে হয়তো আমি আবার বলছি, হয়তো এটাকে প্রিপন করে আইডির দ্বারা, সেই অ্যামোনিয়াম নাইট্রেট দ্বারা কিন্তু এই ব্লাস্ট এফেক্ট, কারণ যে ব্লাস্ট এফেক্ট দেখলাম
যতদূর এই ছিটিয়ে পড়েছে সমস্ত গাড়ি। বেশ, কর্নেল চৌধুরী আমি আপনাকে একবার একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আরো একটার পর এক আপডেট আমাদের কাছে আসছে। পাকিস্তান বায়ুসেনা নিজেদের আকাশ সীমায় সতর্কতা জারি করেছে। পাকিস্তান বায়ুসেনা নিজেদের আকাশ সীমায় সতর্কতা, হাই অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ। আপডেট নিয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সোমনাথ রয়েছেন। সোমনাথের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, পহেলগাঁওয়ের জঙ্গি হানার পর হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, আপনাদের নিশ্চয়ই মনে আছে। কিন্তু এই মুহূর্তে দিল্লিতে বিস্ফোরণের পরেই থরহরিকম্প পাকিস্তানের থরহরিকম্প দশা। দিল্লিতে বিস্ফোরণ, সিঁদুরের ভয়ে কাঁপছে পাকিস্তান, এই কথা আমরা এই মুহূর্তে বলতেই পারি। ইতিমধ্যেই পাক আকাশ সীমায় হাই অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ। ভারতের ওপর জঙ্গি হামলাকে যুদ্ধ বলে ধরবো, এই হুঁশিয়ারি এর আগেও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমার সহকর্মী সোমনাথ ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সোমনাথ, পাকিস্তানের থরহরিকম্প দশা, এই মুহূর্তে তাদের তরফ থেকে এই যে পদক্ষেপ করা হলো, হাই অ্যালার্ট জারি, তা আরো একবার প্রমাণ করছে নাকি? একেবারেই তাই, কেননা প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুরের পর বারবারই বলেছিলেন যে ভারতকে যদি জঙ্গি হানার মুখে পড়তে হয় বা ভারতের যদি জঙ্গি হানা হয় তবে ভারত সেটাকে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে বলে ধরে নেবে। এবং সেই ঘটনার পর আজকে আমরা দিল্লির বিস্ফোরণ দেখলাম, এবং সেই ঘটনার পর পাকিস্তান স্বাভাবিকভাবেই মনে করছে যে হয়তো ভারত প্রত্যাঘাত করবে, এবং সেই আশঙ্কাতেই কিন্তু উত্তর পূর্বে এবং উত্তর পশ্চিমে পাক আকাশ সীমা এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। একেবারেই ধন্যবাদ সোমনাথ। আমার সহকর্মী সোমনাথ ভট্টাচার্য এই মুহূর্তে ছিলেন। যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলছি শর্মিষ্ঠা, যেই অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী তিনি কিন্তু বুক চিতে সেদিন যে ঘোষণা করেছিলেন, যে কথা বলেছিলেন যে কোনো রকম বিস্ফোরণকে যুদ্ধ হিসেবেই ধরা হবে। আমি পিসিআরকে বলবো একবার সেদিন প্রধানমন্ত্রী আমরা শোনাবো আর কিছুক্ষণের মধ্যে, কারণ বারবার বলা হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি বারবার বলেছিলেন অপারেশন সিঁদুর বন্ধনে স্থগিত রাখা হয়েছে, এবং বারবার আমার দেশের পক্ষ থেকে আমার প্রধানমন্ত্রী বলেছেন যে এই দেশের মাটিকে ব্যবহার করে বা অন্য কোথাও মাটিকে ব্যবহার করে যদি আমার দেশে জঙ্গি নাশকতার ঘটনা ঘটে তাহলে সেটা যুদ্ধ বলেই ধরে নেব। ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী, একবার শুনি। ऑपरेशन सिंदूर आतंक के खिलाफ भारत की नीति है। ऑपरेशन सिंदूर ने आतंक के खिलाफ लड़ाई में एक नई लकीर खींच दी है, एक नया पैमाना, न्यू नॉर्मल तय कर दिया है। पहला, भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा। हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे। हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंक की जड़ें निकलती हैं। সেদিন প্রধানমন্ত্রী কি বলেছিলেন আরো একবার আপনাদের শোনালাম। এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছে, আমি একবার কর্নেল চৌধুরীর কাছে যাবো। কর্নেল চৌধুরী, এই যে ফরিদাবাদ থেকে মুজাম্বিল, তার যে দুটো বাড়ির হদিশ পাওয়া গেল, প্রথম দিন আমরা জানি যে সেখান থেকে 360 এরকম 350 কেজির মতন বিস্ফোরক, তার পরের দিন প্রায় 3000। এই যে বিপুল পরিমাণ বিস্ফোরক, কার বাড়িতে? তিনি একজন ডাক্তার জঙ্গি, মানে যার গলায় স্টেথো, তার বাড়িতে বিস্ফোরক। এই যে মডিউলটা তৈরি হচ্ছিল, সেই মডিউলটাকে কোনোভাবে আটকানো, সেই মডিউলটার কোনো রকমভাবে আটকানো যাচ্ছে, সেই নতুন এই মডিউলটা, এটাকে কিভাবে, এদের অপারেশনস কিভাবে হচ্ছে? দেখুন, মডিউলটা তো আটকানো গেছে বলে এত আরো বড় ঘটনা হয়তো ঘটতো, সেটা আটকানো গেছে। এটা একটা জৈশে মোহাম্মদের একটা পোস্টার লাগাচ্ছিল অনন্তনাগে এই ডাক্তার এবং তার সঙ্গীরা, সেইখান থেকে প্রথম নজরে আসে। তারপর যখন অনন্তনাগ গভর্নমেন্ট হসপিটালে রেড করে, তার লকার থেকে পাওয়া যায় একটা AK-47। সেই সূত্র ধরে আস্তে আস্তে ওই ডাক্তার অনেকদিন আগে অনন্তনাগ থেকে প্রায় মাস 3 আগে চলে এসেছিল এই যে আরেকটা হসপিটাল ফরিদাবাদে, সেখানে জয়েন করেছিল। সে সাহারানপুরেও এবং শ্যামলি বলে একটা এরিয়া আছে মিরাটের খুব পাশে, সেখানেও কিছুদিন ছিল। সেখান থেকে তার এই যে বিস্তার করছিল এই মডিউলের, আরো যে বেকার ছেলে, যারা গরিব ছেলে, তাদের নিয়ে আসছিল এই মডিউলের মধ্যে। এবং দেখা গেল যে এত কিলো এক্সপ্লোসিভ, সেটা কিরম করে এলো, এই প্রশ্ন চিহ্নগুলো কিন্তু উঠবে
যে এনসিআর এ অথবা দিল্লির পাশে এই হাজার হাজার কিলো এক্সপ্লোসিভ, যেখানে অর্ধেক দিল্লি উড়িয়ে দিতে পারে, প্রায় 20টা থেকে 30টা বম বানানো যেত, যেহেতু 20খানা ফিউজ ছিল, 20টা টাইমার ছিল, 12খানা সুটকেস ছিল, এটা আরো প্রভাব আরো বড় কিছু ঘটতে পারতো, সেখানে অন্তত আটকেছে ইন্টেলিজেন্স এজেন্সিস। আমার মনে হয় যে এই র্যাডিক্যালাইজেশন যেখানে যেখানে যাচ্ছে, এবং একটা ডাক্তার না, এইখানে যেমন ডাক্তার ধরেছে, আহমেদাবাদে ডাক্তার ধরা হয়েছে, লখনৌতে একজন মহিলা ডাক্তার ধরা হয়েছে, তার গাড়ির ডিকির থেকে AK-56 পাওয়া গেছে। আহমেদাবাদে যে ডাক্তার, সে চীন ফেরত একজন ডাক্তার, সে ইউজ করছিল বায়োলজিক্যাল কেমিক্যাল একটা পদার্থ, রিসিন বলে একটা পদার্থ, যেটা পেয়েছে, অলরেডি পেয়ে গেছে তার হদিশ। তো এইভাবে যদি মডিউলরা ভারতের মধ্যে আঘাত করতে চায়, নিশ্চিতভাবে উদ্বেগজনক, আরো বেশি সজাগ আমার মনে হয়, একদম আরো বেশি সজাগ, আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি আবারও আপনার কাছে আসবো, যখন আমরা এই কথাগুলোই বলছি, তাহলে কতগুলো ঘটনা, মানে সাম্প্রতিক কয়েক ঘন্টায় কতগুলো আপডেট হয়েছে যে জঙ্গি নাশকতার সঙ্গে রিলেটেড, সেগুলো আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। তবে ब्लास्ट कैरी किया जा रहा था, जिसका जो लगेज कैरियर है वो हमारे पास आके गिरा है, और पीछे की तरफ देखेंगे तो गाड़ी खुली हुई है। सामने जो आप देख रहे हैं इसके अंदर फॉरेंसिक टीम के पूरे इक्विपमेंट्स हैं, और ये देखिए लाइट, देखिए एक बार फिर से दिखा देते हैं आपको, ये TV9 पर पहली बार ये दिखाने को ये तस्वीर दिखा रहे हैं। अब आप देख लीजिए I-20 जो है वो आप देखिए, गौर से पहले अंधेरा था लेकिन वहाँ रोशनी की गई है। इसी I-20 के अंदर वो ब्लास्ट कैरी किया जा रहा था, जिसे अब NIA समेत तमाम जो जांच एजेंसियां हैं वो जांच कर रही है। सफेद रंग की यहाँ पर आप देखिए I-20 है, और सामने जो आपको दिख रहे हैं ये NIA टीम के साथ जो साइंटिस्ट आए थे वो हैं, जिस चीन को मोड़ रहे हैं। दरअसल वो डिक्की है, इसी कार के अंदर अब जांच की जा रही है। तो पूरी इन्वेस्टिगेशन का सेंटर है फिलहाल वो ये कार है, जिसके अंदर देखिए लाइट दिखाकर अब देखा जा रहा है। साथ में जो नंबर प्लेट की हम बात कर रहे थे, ये देखा जा रहा है कि जो उसका शीट है उस पर कितना असर पड़ा है। जी, আমরা সেখান থেকে প্রতিবেদন তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। এখন যে জোর কদমে তদন্ত চলছে, জোর কদমে তল্লাশি চলছে, ফরেনসিক বিশেষজ্ঞরা তারা নমুনা সংগ্রহ করছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানাবেন এবং সরকারিভাবে জানাবেন, সেই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নজর রাখছেন এবং সবকিছু একদমই। শর্মিষ্ঠা, আরো একটা বিষয় এক্ষেত্রে, কিছুক্ষণ পরেই, আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একদমই, আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখতে পারেন, কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তার যে পোস্ট, সেই পোস্ট আপনাদের দেখাচ্ছি। কন্ডোলেন্সেস টু দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান ইন দ্য ব্লাস্ট ইন দিল্লি আর্লিয়ার দিস ইভিনিং। মে দ্য ইনজুরি রিকভার্ড অ্যাট দ্য আর্লিয়েস্ট। তিনি আরোগ্য কামনা করেছেন। দোজ অ্যাফেক্টেড আর বিং অ্যাসিস্টেড বাই অথরিটিজ। রিভিউড দ্য সিচুয়েশন উইথ হোম মিনিস্টার অমিত শাহ জি অ্যান্ড আদার অফিসিয়ালস। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলছিলেন সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে 11 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে, 30 জন আহত তারা হাসপাতালে। সেই হাসপাতালে কিছুক্ষণ আগে অমিত শাহ গিয়েছিলেন, সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছি। यहाँ पर पीछे की तरफ देखेंगे तो 5 से 6 गाड़ियां जो हैं वो और आई हैं, और देखिए इसके एक एक कोने को यहाँ पर तलाश किया जा रहा है। NIA की टीम मौजूद है, फॉरेंसिक की टीम मौजूद है, तमाम जो साइंटिस्ट हैं वो जांच कर रहे हैं, ब्लास्ट की जांच कर रहे हैं। रेस का इस्तेमाल किया जा रहा है, और देखिए उसी गाड़ी का एक हिस्सा हम आपको और दिखाते हैं, हरी जगह दिखाइए। उसी गाड़ी का जो कैरियर है, लगेज कैरियर, वो यहाँ पर जो है गिरा हुआ है, और ये पीछे से ऊपर की तरफ मुड़ा हुआ है। अक्सर देखते हैं जब लगेज होता है तो नीचे की तरफ मुड़ा होता है, लेकिन क्योंकि ब्लास्ट नीचे हुआ है तो वो उड़ते हुए वहाँ से यहाँ पर आकर गिरा है। और अभी तक जो जानकारी मिली है वो ये कि जो गाड़ी है वो HR-26 यानी कि गुरुग्राम के जो RTO है वहाँ पर रजिस्टर्ड है। नदीम खान इसके ऑनर बताए जा रहे हैं। हालांकि जांच की जा रही है क्या ये प्लस जो नंबर प्लेट है और रजिस्टर्ड नंबर है वो असली था या फिर इसमें कोई फॉर्ज किया गया था। वीडियो से हरीश के साथ जितेंद्र भाटी, भारतवर्ष। একদম সেখানকার ছবি তুলে ধরলেন যে কিভাবে মানে ভয়াবহতা কতটা ছিল বিস্ফোরণের, যে লাগেজ ক্যারিয়ার, গাড়ির লাগেজ ক্যারিয়ার মানে বিস্ফোরণ স্থল থেকে কতটা দূরে এসে ছিটকে পড়েছে। আরো একটা বিষয় আমার সহকর্মী উনি বললেন, তুমি শুনলেন নিশ্চয়ই, যে এই গাড়িটার যে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন, যেটা কিছুক্ষণ আগে কর্নেল চৌধুরীও বলছিলেন, যে কারণে অন্যরকম একটা দামি গাড়ি ব্যবহার করা, এক্ষেত্রে সেটা তার রেজিস্ট্রেশন একদম সঠিক কিনা, নাকি এক্ষেত্রেও দামি গাড়ি ব্যবহার করে এই কাজে তাদের এই অপারেশনের জন্য তারা ব্যবহার করেছিলেন কিনা, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হাসপাতালে পৌঁছন এবং আধিকারিকদের সঙ্গে বসে কথা বলছেন, কারণ প্রত্যেকটা মুহূর্তের পরিস্থিতি তিনি পর্যালোচনা করছেন এবং তিনি জানাবেন সরকারিভাবে সমস্ত বক্তব্য জানানো হবে বলে দেশবাসীর উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তো পোস্ট করেই দিয়েছেন এবং তিনি বলেছেন পুরো বিষয়টির উপর সার্বিকভাবে পর্যালোচনা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে রীতিমতো ট্যাগ করে তিনি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই পোস্টটা করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আর অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একদমই তাই। অমিত শাহকে আমরা এই মুহূর্তে দেখছি তিনি হাসপাতালে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন। এই যে ঘটনাটি যখন ঘটছিল, আমরা যাকে আই উইটনেস বলি শর্মিষ্ঠা, প্রত্যক্ষদর্শীরা তারা এই ঘটনা দেখেছেন, সেই ঘটনার আকস্মিকতায় তারা কি অভিজ্ঞতা তাদের, আমি বিসিআরকে বলবো যে প্রত্যক্ষদর্শীদের যদি কোনো বক্তব্য থাকে সেটা যদি শোনানো যায়। बड़े पुलिस प्रशासन की कमी है, जो इतने भीड़ इलाके में जाम लगा हुआ, अगर ये जाम नहीं होता, ये खाली जगह में फटती है, कैसे ही होता, दुर्घटना हुई है जो इमरजेंसी, ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पर। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पर आए मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से। गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। फिर 10 मिनट बाद पुलिस प्रशासन आया यहाँ पे, जो बॉडी निकलवाया। 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में वो निकलवाई है, एक जिंदी, बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ क्या नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दीवार से उठा के उस गाड़ी की आधी थी। HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। हाँ, हरियाणा की नदीम ना, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ है। कौन सी गाड़ी? 7674 है। गाड़ी में नहीं बता पाएंगे, नहीं बता पाऊंगा। आधी गाड़ी मेरे आगे तो इंजन सब फूका पड़ा है, गाड़ी आधी कैसे बताऊंगा। उसमें जो बैठे वो नहीं बता पाऊंगा कितने हैं। घायल देखा या कैजुअलिटीज आपने कुछ देखा? कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, शरीर में आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। बाकी 4 गाड़ियों में से निकाले जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गए हैं। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका? जो पहली गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया है, इतना तेज धमाका था। कितनी देर बाद यहाँ पर जो है दमकली गाड़ी और प्रशासन? 10 मिनट बाद सब आए। 6:50 में मैंने फोन, जब मैं मेट्रो में जाने लगा 6:50 में धमाका हुआ है। उसके 10 मिनट बाद 10 मिनट में तो हमने बॉडी सब निकाल दी थी। आपने कुल कितनी बॉडीज निकाली? मैंने 4 बॉडी गाड़ी में से निकाली, 2 बॉडी रोड से उठाई है। 6 बॉडी निकाली। इफेक्ट हो गया उसकी वजह से? 10-12 गाड़ी खत्म है मौके पे जो थी। लास्ट में 7674 है। मूव कर रही थी, कैसे थी गाड़ी? मूव थी, सारी गाड़ी मूव पे थी। जो ब्लास्ट हुई है मूव में ही हुई है, रुकी हुई नहीं। मैं रोड के उस पार था, दूसरी तरफ था, अपोजिट साइड, मेट्रो गेट नंबर 1 पे था। गाड़ी ब्लास्ट होती देखी ना, मैं तो जा रहा था घर अपने मेट्रो से, जब देखा गाड़ी ब्लास्ट हुई है तो मैं कार क्यों गया, फिर रोड पार करके এই মুহূর্তে আপনারা দেখছেন অমিত শাহ LNJP হাসপাতালে, তিনি সেখানে রয়েছেন। যারা আহতরা সেখানে ভর্তি রয়েছেন, 30 জন আহত আজকে সেখানে ভর্তি রয়েছেন। তাদের সঙ্গে অমিত শাহ কথা বলছেন, তাদেরকে দেখতে গিয়েছেন সেখানে। কিছুক্ষণ আগে দীপ আমরা দেখাচ্ছিলাম যে অমিত শাহ হাসপাতালে যারা আধিকারিক তাদের সঙ্গে কথা বলছিলেন। এবং অমিত শাহ খানিকক্ষণ আগেই যখন তার বক্তব্য পেশ করছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তিনি হাসপাতালে যাবেন, তিনি যেখানে এই বিস্ফোরণ স্থল সেখানেও তিনি পরিদর্শন করবেন এবং তিনি নির্দেশ দিয়েছেন সবকটি এজেন্সিকে যে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে যত দ্রুত সম্ভব তার রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। ইতিমধ্যেই তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গেও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সব রকমভাবে মৃত এবং আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ইতিমধ্যেই। আর একটু পরেই দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন নরেন্দ্র মোদী, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি হাসপাতালে, সেখানে ইতিমধ্যেই পৌঁছে গেছেন অমিত শাহ। সেখানে গিয়ে যারা আহত তাদের পরিজনদের সঙ্গে কথা বলছেন, চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, তাদের পরিস্থিতি জানার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই তাঁর সঙ্গে এক দফা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সব রকমভাবে যারা আজকের বিস্ফোরণে আহত তাদের পরিবারের পাশে এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একেবারেই কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নিজেও এক স্যান্ডেলে তিনি লিখেছেন অমিত শাহকে, তিনি একেবারে তার নাম উল্লেখ করে লিখেছেন, সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন। অমিত শাহ কিছুক্ষণ আগে তার বক্তব্য আমরা দর্শকদের শোনালাম। তিনি বলেছিলেন যে তিনি প্রথমে হাসপাতালে যাবেন, তারপর আজকে বিস্ফোরণ স্থল আর কি ঘটনাস্থল সেখানেও তিনি আজকে যাবেন। এই মুহূর্তে LNJP হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলছেন এবং
এই গোটা ঘটনায় কতটা মর্মাহত সেটা তাকে দেখলেও বুঝতে পারা যাচ্ছে। তিনি আহতদের সঙ্গে হাসপাতালে কথা বলছেন। 30 জন আহত এই হাসপাতালে ভর্তি, এলএনজেপি হাসপাতালে। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনায় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, বারবার আজকে অমিত শাহর বক্তব্যে বারবার কিন্তু সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হবে। বারবার খুব ফার্মলি, খুব জোর দিয়ে তিনি বলছিলেন যে এই ঘটনার পেছনে যত রকম সম্ভাবনা থাকতে পারে, এই ঘটনার নেপথ্যে যত রকম কারণ থাকতে পারে, সবগুলো খতিয়ে দেখা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে সেই বিষয়টি বলেছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দিল্লির এলএনজেপি হাসপাতালে অমিত শাহ আহতদের দেখতে গিয়েছেন। সব থেকে বড় কথা দেখো, বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এজেন্সিগুলি যে পরিমাণ তৎপরতা দেখাচ্ছে, ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করা গেছে। জানতে পারা গেছে যে চলন্ত গাড়ি থেকে বিস্ফোরণ ঘটানো হতে পারে এবং এখনো পর্যন্ত জঙ্গি নাশকতা তার আশঙ্কাও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি জানিয়েছেন শোনাই আরো একবার দর্শকদের। आज शाम करीब 7 बजे दिल्ली में लाल किले के पास सुभाष मार्ग ट्रैफिक सिग्नल पर I-20 हुंडई गाड़ी में एक ब्लास्ट हुआ है। ब्लास्ट के कारण आसपास की कुछ गाड़ियां और कुछ मार्ग पर जा रहे लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के सभी सीसीटीवी कैमरा और बाकी सब चीज़ों की जांच के आदेश दे दिए हैं। मेरी सीपी दिल्ली से भी बात हुई है, स्पेशल ब्रांच के इंचार्ज से भी बात हुई है। सीपी दिल्ली और स्पेशल ब्रांच के इंचार्ज स्पॉट पर मौजूद हैं। हम सभी संभावनाओं को तराश रहे हैं और सभी संभावनाओं को ध्यान में रखकर इसकी गहन जांच की जाएगी। सभी ऑप्शन की तुरंत जांच होकर नतीजा जो आएगा, जांच हम जनता के सामने रखेंगे। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সব রকম সম্ভাবনায় ঘটনার নেপথ্যে যা যা থাকতে পারে খতিয়ে দেখা হবে বলে জানালেন। দিল্লিতে পরপর গাড়ি বিস্ফোরণের তদন্তে একাধিক প্রশ্ন সামনে আসছে। বিস্ফোরক ভর্তি গাড়ি এনে পার্কিংয়ে রাখা হয় কিনা, নাকি পার্কিং করা গাড়িতে বিস্ফোরণ হয়। কিন্তু যেটা জানা যায়, চলন্ত গাড়ি, ধীর গতিতে গাড়িটি যাচ্ছিল, হরিয়ানার নেম প্লেট লেখা সেই গাড়ি, নাম্বার প্লেট লেখা সেই গাড়ি, সেই গাড়িতে বিস্ফোরণ হয় এবং তারপর আশপাশে থাকা বেশ কয়েকটি সিএনজি গাড়ি বিস্ফোরণ ঘটে। এখনো পর্যন্ত সেই গাড়িটির যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আসল রেজিস্ট্রেশন নাকি এক্ষেত্রে নকল ডামি রেজিস্ট্রেশনে এই ঘটনা ঘটানো হয়, সে প্রশ্নও কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 30 জন আহত হয়েছেন।